Friends, welcome to this video. This video is basically prepared for educational purpose, collecting information from various open source news outlets. This is my first disclaimer before beginning the video. এরপরে আমি আজকের যে ভিডিওটা করতে চলেছি, যে নিউজটা আপনাদের কাছে বলবো, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ আজকের দিনে। আপনারা হেডিংটা দেখে বুঝতে পেরেছেন যে থাইল্যান্ডের সঙ্গে যে কম্বোডিয়ার যুদ্ধটা চলছে, সীমান্তে চলছে নয়, চলেছিল একটা সময়, এখন অবশ্য থেমে গেছে, স্ট্যান্ড অফ কন্ডিশনে আছে। সেইটার কারণটা কি? এর মধ্যে আমি বেশ কয়েকটা ছোট ছোট ভিডিও এবং নিউজ দেখলাম যে আসলে এটা এই যে বর্ডার ডিসপুট নিয়ে যে লড়াইটা দু দেশের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে 28শে মে, অর্থাৎ প্রায় এক মাসের বেশি আগে হয়েছে। এবং সেই সময় যে সীমান্ত যুদ্ধটা ছিল, তার আসল কারণটা কী, আমি এটা খোঁজার চেষ্টা করছিলাম। কারণ আজকে হঠাৎ একটা ছোট্ট নিউজ দেখলাম যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে এই সীমান্ত যুদ্ধ হয়েছে, কারণ হচ্ছে একটি শিব মন্দির আছে এই যে বর্ডারে, সেইটি নিয়ে এর হচ্ছে যে মূল সীমান্ত যুদ্ধের কারণ। এবং এরও বাইরে আরও বেশ কয়েকটা খবর দেখলাম, দেখে যা বুঝলাম যে এই যে দেশগুলি, এই থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, যে পাশাপাশি যে দক্ষিণ এশিয়ার দেশগুলি, এই দেশগুলি ফ্রান্সের কলোনি ছিল একটা সময়। আমরা জানি যে ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড বিভিন্ন দেশে তাদের যে কলোনি বিস্তার করেছিল, এবং ভারতবর্ষেও ব্রিটিশ কলোনি ছিল দীর্ঘদিন, এবং আরও বিভিন্ন জায়গায় ছিল। তো এই যে কলোনিগুলো বিস্তার করেছিল, এখানে ফ্রান্সের কলোনি ছিল। অর্থাৎ এখান থেকেই মূলত ইউরোপের যে সভ্যতা, ইউরোপিয়ান যে সিভিলাইজেশন বলা হয়, ইউরোপের যে উন্নতি, সেই উন্নতিটা একটা, কারণ ওখানে কোনো নির্দিষ্ট সিভিলাইজেশন বলা যায় না। এখানকার যে আর্থিক উন্নতিটা, সেই আর্থিক উন্নতিটা মূলত বিভিন্ন দেশকে শোষণ করে, যেমন ভারতকে ব্রিটিশরা শোষণ করেছিল, তেমনি ফ্রান্সও বিভিন্ন দেশকে শোষণ করেছিল। হ্যাঁ, শুধু আমাদের সাউথ এশিয়া নয়, এমনকি উত্তর আমেরিকায় দেখা যাচ্ছে কানাডাতেও একটা ফ্রেঞ্চ কলোনি আছে বলে শোনা যায়। তো ফলে এই যে এক্সপ্লয়টেশনটা ছিল, সেটা ছিল। এখন এইটা পরবর্তীকালে এই ফ্রান্সের সঙ্গে থাইল্যান্ডের একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের পরে সেই একটা কলোনি মুক্ত হয়ে যায়। যাই হোক, এরপরে যে গল্পটা বলছি, যে এই যে কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনাম, এই কম্বোডিয়া থাইল্যান্ডের যে একটা বর্ডার, সেই বর্ডারে একটা পাহাড়ি অঞ্চলে একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরটা প্রায় 1500 বছরের পুরনো। বলা হচ্ছে এটা 11 শতাব্দীতে, 11th সেঞ্চুরিতে তৈরি। তখন আমি এইটা যখন একটু খবরটা পেয়ে আমি একটু রিসার্চ করছিলাম, যে দেখি আসলে ব্যাপারটা কী, এর পিছনে কী কারণটা আছে। আমরা তো অনেক ঘটনায় দেশ বিদেশে যাই না, যখন একটু সূত্রটা পাই তখন সেটাকে নিয়ে আমি রিসার্চ করছিলাম। রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম যে শিব মন্দিরটা তৈরি শুরু ছিল 19th সেঞ্চুরি দিকে, বুঝতে পেরেছেন। অর্থাৎ আজ থেকে 1700 বছর আগে এই শিব মন্দিরটা তৈরি করা শুরু করেছিল। এবং এই শিব মূর্তিটা যে তৈরি করেছিল, তাদের হচ্ছে যশবর্মন 1, সূর্যবর্মন 1, সূর্যবর্মন 2। এবং এই যে পাহাড়ের উপরে এত বড় একটা শিব মন্দির, এই শিব মন্দিরটা পাহাড়ের পাথর কেটে শিব মন্দিরটা তৈরি করা হয়েছিল। এবং বেশ দীর্ঘ সময় ধরে, মানে এদের যতদিন রাজত্ব ছিল, এদিকে হচ্ছে যে খুমেই বংশ বলে, এই যে খুমের বংশ যে বলা হয়, খুমের বংশের যে রাজবংশ, এরা প্রায় 2 শতাব্দীর বেশি সময় ধরে, 2-3 শতাব্দী ধরে, 19th, 10th, 11th সেঞ্চুরি, 3 শতাব্দী ধরে, 300 বছর ধরে এই মন্দিরটাকে তৈরি করেছিল। এরা শিব ভক্ত ছিল, এবং এরা বিষ্ণু ভক্ত ছিল, এবং এরা হিন্দু ধর্মেই মোটামুটি রাজা ছিল বলে বলা হয়, প্রসার করেছিল বলে বলা হয়। পরবর্তীকালে এইসব দেশ অবশ্য বৌদ্ধ ধর্মের প্রসার করে, এবং এই দেশে এখন প্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যায় বেশি, এবং এরা বৌদ্ধ ধর্মই বেশি করে প্র্যাকটিস করে। যদিও সেখানে অনেক এখনও হিন্দু ধর্ম অনেকে প্র্যাকটিস আছে, সেটাও দাঁড়ায়। তো এখন এই যে বর্ডারে যে মন্দিরটা হয়, এই বর্ডারে মন্দিরটা নিয়ে যে লড়াইটা হয় দুই দেশের মধ্যে, কম্বোডিয়া এবং যে থাইল্যান্ডের মধ্যে, এই লড়াইটা শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্তরে যে আন্তর্জাতিক স্তরে কোথায় পৌঁছাবে, আন্তর্জাতিক স্তরে একটা কেস হয় ICJ-তে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সেই কেসটা দুই দেশ লড়তে থাকে।
এই দুই দেশে লড়ার ফলে দেখা গেল বেশ কিছুদিন পর এই লড়াইটা হওয়ার পরে মানে বিচার বিভাগের লড়াই, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, সেটাতে লড়াই হওয়ার পরে দেখা গেল যে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু এই মন্দিরটাকে তাদের কম্বোডিয়ার জায়গা বলে এবং কম্বোডিয়ার যে সম্পত্তি বলে তারা ঘোষণা করে। সেটা হচ্ছিল 1913 আগে, তো সেটা তাকে ঘোষণা করে। এখন এই যে ঘোষণা করে দেওয়ার পর কম্বোডিয়া এই মন্দিরের দখল নেয় এবং আর আশপাশের যেমন এটা একটা বর্ডার এরিয়া, এবং এখানে খানিকটা জায়গা একটা নোম্যান্স ল্যান্ডের মতো আছে, অর্থাৎ যেটা বাফার জোন টাইপের বলা যায়। যে জায়গাটা কম্বোডিয়া বলে এটা আমাদের জায়গা, যে এটা থাইল্যান্ড বলে এটা আমাদের জায়গা। মূল ঝগড়াটা এই দুটো জায়গা নিয়ে, এই 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 নোম্যান্স ল্যান্ডটা নিয়ে, এই নোম্যান্স ল্যান্ড বা যেটা বাফার জোন বলা হয় সেই ল্যান্ডটা নিয়ে। এখানে যে মন্দির সংলগ্ন প্রায় 4.6 স্কোয়ার কিলোমিটার একটা জায়গা আছে, যে 4.6 স্কোয়ার কিলোমিটার জায়গাটা নিয়ে হচ্ছে দুই দেশের মধ্যে লড়াই। এখন এই জায়গাটাকে থাইল্যান্ড বলে এটা আমাদের জায়গা, তো আমাদের এই জায়গা আমরা রাখবো, আর অন্যদিকে কম্বোডিয়া বলে যেটা আমাদের জায়গা। তো এই যে অবস্থাটা তৈরি হয়, এই নিয়ে এই যে এদের দুজনের মধ্যে দ্বন্দ্ব এই বর্ডারটাকে নিয়ে বা ওই এলাকাটাকে নিয়ে, সে এলাকাটা নিয়ে দীর্ঘদিন ধরে লেগেই আছে এবং চলছে। এখন এর আরেকটা ইতিহাস আছে, ইতিহাসটা হচ্ছে কীভাবে এই বর্ডারটা তৈরি হলো। এখন এই যে ফ্রেঞ্চ কলোনিগুলো ছিল, একটা সময়ে ফ্রান্সের সঙ্গে আর এই থাইল্যান্ড, তখন সিমেন্স বলা হতো, তো থাইল্যান্ডের সঙ্গে একটা যুদ্ধ হয়, এই কলোনি মুক্ত হওয়ার যুদ্ধ আর কি। তো সেই যুদ্ধে 1907 সালে ফ্রান্সের যে সৈন্যবাহিনী ছিল তারা হেরে যায় এবং থাইল্যান্ড বলে নতুন দেশের জন্ম নেয়, এবং কম্বোডিয়াও একটা নতুন দেশের জন্ম নেয়। ওটা আগে চায়না বলা হতো, তো সেটা একটা জন্ম নেয়। তো যাই হোক, এরপরে কী হলে, যখন এবারে দুই দেশই তো ফ্রান্সের কলোনি ছিল, তাহলে এই দুই দেশের মধ্যে কোনটা জায়গাটা কিভাবে কার দিকে যাবে, অর্থাৎ বর্ডারটা কীভাবে হবে। তো ফ্রান্সের যে রুলার ছিল তারা যখন এই যুদ্ধ থেমে গেল, দুই দেশের মধ্যে একটা ঝগড়া আপোষে মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো, বর্ডার চিরিতে একটা বর্ডারকে টেনে দেয়, যে বর্ডারটা যে এদিকটা কম্বোডিয়ার থেকে শুরু হলো, এদিকটা থাইল্যান্ড থেকে শুরু হলো। তো সেই 1907 সাল থেকে সেই যে বর্ডার টেনে দিয়েছে ফ্রান্সের মধ্যস্থতায় এবং ফ্রান্সের সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধ শেষে, সেই বর্ডারটায় আজ পর্যন্ত চলে আসছে। কিন্তু এই অংশটা নিয়েই এই দুই দেশের মধ্যে একটা ঝগড়া এবং দ্বন্দ্ব দীর্ঘদিন চলে আসছে। মানে বুঝতে পারছেন, যেহেতু আইসিজেতে আইদিকে প্রায় 100 বছর আগে এই 1900 আইসিজেতে যে এতদিন আগে পর্যন্ত যেটাকে গেছিলো এবং সম্পত্তিগুলো ডিক্লেয়ার করেছে, তার মানে বুঝতেই পারছেন যে এই 1900 যে ভাগ হওয়ার পরে 1907 সাল থেকে 1913 সাল পর্যন্ত এই আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এর একটা মানে বিচার বিভাগ দুই দেশের মধ্যে লড়াইতে চলেছে। তারপর যেহেতু কম্বোডিয়ার বলে ডিক্লেয়ার করেছে আইসিজে, তখন এটা কম্বোডিয়া নিজেদের বলে দাবি করছে। এখন এই যে ওই 6.4 স্কোয়ার কিলোমিটার জায়গা, সেই 4.6 স্কোয়ার কিলোমিটার যে জায়গা, সেই জায়গাটাকে নিয়ে যে ডিসপিউটটা, সেটা হচ্ছে যে কিছুতেই কমছে। এখন ব্যাপারটা 28শে মের সময় কী ঘটলো, 28শে মের সময় যেটা ঘটলো সেটা হচ্ছে যে কম্বোডিয়া থেকে যে একদল পর্যটক বা একদল মানে ধর্মীয় মানুষ, তারা এই শিব মন্দিরে পূজা পাঠ করতে বা দর্শন করতে গেছিলো। এবং দেখা যাচ্ছে, আমি সেই ভিডিওগুলো দেখলাম, বিদেশি নিউজ চ্যানেল সে ভিডিওগুলো দেখিয়েছে। একটা DW নিউজ দেখলাম, জার্মান নিউজ চ্যানেল, তারা দেখিয়েছে, সেখানে দেখা যাচ্ছে তারা যাচ্ছে পূজা করতে, ব্যাক ভিডিও দেখাচ্ছে, এবং সেখানে বৌদ্ধ ভিক্ষুকরা যাচ্ছে, অর্থাৎ যে গেরুয়া কাপড় পরে যাচ্ছে, ধরে নিতে হবে তারা বৌদ্ধ ভিক্ষু অথবা হিন্দু লোক হতে পারে, তারা সেখানে পূজা পাঠ করতে যাচ্ছে। এবং সেইখানে যে একদল মহিলা, তারা যে কম্বোডিয়ান মহিলা, তারা যারা ওখানে গেছিলো, তারা কি করে, ওই যে ডিসপিউটেড ল্যান্ড বা নোম্যান্স ল্যান্ড বা বাফার জোন, সেই জায়গায় যে হচ্ছে যে কম্বোডিয়ার যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত খুব চেঁচিয়ে বলতে শুরু করে, গাইতে শুরু করে। এখন পাশেই তো থাইল্যান্ডের বর্ডার, তো থাইল্যান্ডের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা ওখানে ছিল। এই অবস্থায় তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে উস্কানোর জন্যই নাকি ওরা এইভাবে ওই কম্বোডিয়ার যে জাতীয় সঙ্গীতটা সেটা গিয়েছিল। তো যাই হোক, এই নিয়ে তারপর থাইল্যান্ডের যে সৈন্য, তারা আপত্তি করে, তারা হচ্ছে যে সেখানে একটা দ্বন্দ্ব শুরু হয়। সঙ্গে সঙ্গে ওই বর্ডারে যে কম্বোডিয়ার যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা এসে হাজির হয়। ফলে দুই পক্ষের একটা গুলি বিনিময় লড়াই ঝগড়া হয়ে যায় এবং তাতে একজন কম্বোডিয়ার সৈনিক মারা যায়। তো এই ঘটনাটাই দুটো দেশের মধ্যে বিষয়টাকে একদম উত্তপ্ত করে দিয়েছে। এরপর থেকে চেষ্টা চলছে ওই বর্ডারের দুই পক্ষ যাতে সেই বর্ডার ডিসপিউট মিটিয়ে নেয়, তার জন্য একটা মিটিংও হয়েছে। 14ই জুন একটা মিটিং হয়েছে, কিন্তু সেই জয়েন্ট মিটিং হচ্ছে দু দেশের, কিন্তু সেই মিটিংয়ে
কোনো সমস্যার সমাধান হয়নি। এর মধ্যে যে ফোন করেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, তিনি কম্বোডিয়ার যে প্রাক্তন প্রধানমন্ত্রী, মিলিটারি জেনারেল প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলেছিলেন, তো সেইটা লিক হয়ে যায়। লিক হয়ে পড়ে সেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভয়ানক উত্তাল হটে ব্যাংকক, এই রাজধানী, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজপথ। ফলে তাকে সেইটা কোর্টে কেস হয়, তাদের কোর্টে, যে মানে জাস্টিস ডিপার্টমেন্টে কেস হয় থাইল্যান্ডে, কনস্টিটিউশনাল কোর্টে। সেইখানে সেনেটাররা কেস করে এবং সেখানে 7-2 যে বিচারকদের রায়, সেই রায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তিনি এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দিয়েছেন। এবং থাইল্যান্ডেও যে মন্ত্রিসভা হয় সেটাও কিন্তু হচ্ছে কি যে তার উপরেও কিন্তু এই একটা মিলিটারির একটা মস্ত বড় প্রভাব কিন্তু থাকে। এখন এইটা হওয়ার পর কেউ বলছিল, থাইল্যান্ড প্রথমে বলছিল আমরা গুলি চালাইনি, প্রথমে কম্বোডিয়া আমাদের সঙ্গে ঝগড়া করেছে। কম্বোডিয়া বলছে না, থাইল্যান্ড প্রথমে ঝগড়া শুরু করেছে। এই নিয়ে কে প্রথম ঝগড়া শুরু করেছে, কে প্রথম গুলি চালিয়েছে, এই নিয়ে প্রথমে তো দুপক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। তো 14 জনের মিটিংও সে কিছু ইয়ে হয়নি। এরপর দেখা গেল বর্ডার ক্লোজড হয়ে গেছে, অর্থাৎ থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে বর্ডারগুলো ছিল সেই বর্ডারগুলো ক্লোজ করেছে, অর্থাৎ সেখানে যে লোহার রেলিং ছিল সেই লোহার রেলিং দিয়ে বর্ডার ক্লোজ করেছে। ফলে কী হচ্ছে, সেখান দিয়ে কোনো গাড়ি, কম্বোডিয়া থেকে থাইল্যান্ড কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, থাইল্যান্ড থেকে কম্বোডিয়া কোনো গাড়ি যাতায়াত করছে না, তেলের ট্যাঙ্কার আসা যাওয়া করছে না, মালপত্র আসা যাওয়া করছে না, এবং দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে। এক দেশের ফল সবজি আরেক দেশে আসে, আরেক দেশের ফল সবজি আরেক দেশে আসে, সেটাও বন্ধ হয়ে গেছে। এবং স্টুডেন্ট, বেশ কিছু স্টুডেন্ট কম্বোডিয়ার হয়তো বর্ডারিং এ পাশে স্কুলে পড়ে, মানে থাইল্যান্ডের স্কুলে পড়ে, তো সেখানে সেই তাদের স্কুলে আসা বন্ধ হয়ে গেছে। এবং হয়তো কম্বোডিয়ার যে ব্যবসায়ীরা থাইল্যান্ডে আসে তারা আসতে পারছে না, এবং থাইল্যান্ডের ব্যবসায়ীরা কম্বোডিয়া যায় তারা আসতে পারছে না। এবং বর্ডার এরিয়াতে যে সমস্ত দোকানপাট থাকে, ফলের দোকান, চায়ের দোকান, অন্যান্য খাবারের দোকান, সেই সমস্ত দোকান সব বন্ধ হচ্ছে। বর্ডার পারাপারের সময় সেখানে লোকজন পারাপারের সময় ওখানে দোকানদারে খাওয়া দাওয়া করে, সেই সমস্ত বন্ধ হয়ে গেছে। ভিডিওটা তো দেখলাম যে গ্রামের লোকজন সেখানে বাংকার তৈরি করছে, স্কুলের নিচে পাইপ লাইন দিয়ে, বড় বড় পাইপ দিয়ে বাংকার তৈরি করছে স্কুল বাড়ির নিচে, কোথাও কোথাও রাস্তার সাইডে, যাতে ভবিষ্যতে যদি বড় যুদ্ধ হয় তারা যদি যুদ্ধের সময় বাংকার গিয়ে পৌঁছে যায়। তো এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এবং সবচেয়ে অসুবিধা হচ্ছে যাদের ঘরে রুগী আছে, যে রোগীরা, যে সমস্ত রুগী দিকে পেশেন্ট দিকে নিয়ে থাইল্যান্ডে আছে কম্বোডিয়ার লোকজন, বিশেষ করে থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থাটা কম্বোডিয়ার থেকে ভালো, তারাও এখন আসতে পারছে না। এবং দুটো দেশের মধ্যে একটা স্ট্যান্ড অফ হয়ে গেছে এবং একটা মানে ভয়ানক টেন্স সিচুয়েশন হয়ে গেছে। এবং এইটা কবে কীভাবে দুই দেশ সেটেল করবে, আবার কবে মিটিং হয়ে সেটেল হয়, সেটা আমরা জানার অপেক্ষায় থাকব। এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ, নমস্কার।